চিনে নামায় একেবারে টোটলা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলব। ক্ষণিকে সর্বাঙ্গের রক্ত ছলকে উঠল হিমাংশু রায়ের। মাথার তালুখানায় জমাট বাঁধল অদৃশ্য দাবানল। ক্ষুব্ধতায় চোয়াল করলেন শক্ত। দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টতায় কটমট শব্দ তুলছে মধ্যবয়স্কের। কণ্ঠে নেমেছে একরাশ অসন্তুষ্টি। মুখে লাগাম টানো অধীর, ভুলে যেও না আমি সম্পর্কে তোমার বয়োজ্যেষ্ঠ। সহসা সুদর্শনের তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটোর কোণে ছাপ ফুটল তাচ্ছিল্যের। পিয়ার্সিং করা ভ্রুখানার শ্লেষাত্মক ভঙ্গিতে উঁচু হলো খানিক। বলিষ্ঠ ঘাটটা কেমন নাটকীয় কায়দায় কাত করে বেপরোয়া যুবক ভারী তাচ্ছিল্যের কণ্ঠে বলে ওঠে, ও বাবা, বান্দির ছেলে বললাম বলে হিমাংশু রায় কি রাগ করলেন? আচ্ছা থাক, রাগ করবেন না। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, তাই তো? ঠিক আছে, এই যে আপনাকে সম্মান দিচ্ছি, শুনুন। হিমাংশু রায় আমার বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠ মাই ফুট। দাঁতে দাঁত চেপে উপচে পড়া রাগগুলো কোনো মতে সংবরণে ব্যস্ত হিমাংশু রায়। কোমরের পিঠে বেঁধে রাখা হাত দুটো তার মুঠোবন্দি হয়েছে বহু আগে। বেপরোয়া যুবকের অমন বেখাল্লা কথার পিঠে মুখ্য জবাব দিতে উদ্যত তিনি। ভারী পদযুগল সামান্য নাড়িয়ে যেই না এগোবেন অমনি তার বিচক্ষণে বোধবুদ্ধিতে টনক নড়ল বুঝি। দাঁড়িয়ে গেলেন পথিমধ্যে। শঙ্কিত বিজড়িত কায়ায় ঘাড় বাঁকালেন হিমাংশু রায়। পরপরই তার স্বনিগ্ধ দৃষ্টিজোড়া একত্রে গিয়ে আশ্রে পড়ল অদূরে দাঁড়িয়ে নীরবে কাঁদতে থাকা মেয়ের পানে। সহসা অন্তকোণে মুচড়ে উঠল মধ্যবয়স্কের। ভুলে গেলেন রুডমানবকে মুখ্য জবাব দেবার কথা। অস্থির চিত্তে তিনি তখনই পা ছুটিয়ে এগিয়ে গেলেন মেয়ের সন্নিকটে। আলতো করে হাত ছোঁয়ালেন নীরুর মাথায়। নীরু কাঁদছে। কি করুণ সেই কান্নার সুর! বুক ভাঙা নীরব আর্তনাদের প্রতিচ্ছবি মেয়েটার মুখাবয়ে স্পষ্ট। মধ্যবয়স্ক খানিক ঢোক গিললেন। কণ্ঠ খাদে নামিয়ে আলতো করে শুধালেন, তুই ঘরে যা মা, আমাদের একটু আলাদা করে কথা বলতে হবে। ভগ্নমানবী বড্ড আজ্ঞাকারী। বাবার মুখ নিঃসৃত বাক্য কর্ণাধার হতেই নীরবে পা বাড়ালো দরজার সম্মুখে। খানিক বাদে আড়াল হলো তার ক্ষুদ্র কায়া। তখনই নিজের চিরায়ত স্বভাবে ফিরলেন হিমাংশু রায়। গটগটিয়ে ফের এগিয়ে এসে দাঁড়ালেন মুগ্ধর সম্মুখে। রুডমানব যেন দেখেও দেখল না তাকে, উল্টো ভাব ধরল ভাবলেশহীন। আঙুলের ফাঁকে গুজে রাখা সিগারের শেষাংশটুকু অ্যাস্টে বরাবর ছুঁড়ে ফেলে আরেকটা সিগার গুজল ঠোঁটের ফাঁকে। দাম্ভিকের ন্যায় লাইটার ধরাতে গেলেই সম্মুখ থেকে ধেয়ে আসে হিমাংশু রায়ের চিরবির কণ্ঠ, তুমি মানো আর না মানো, নীরু তোমার বাগদত্তা অধীর। অন্তত এই কথাটা তুমি এত সহজে উপেক্ষা করতে পারো না। কথাটা শুনল মুগ্ধ। বাঁকা হেসে আগুন ধরালো সিগারের শেষ ভাগে। বুক ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে ফের কাউচের গায়ে নিজের পাহাড় সম দেহটা এলিয়ে রাখল রুডমানব। ভ্রুক্ষেপহীন গলায় আওড়ালো, কিসের বাগদত্তারে বান্দির ছেলে, কিসের বাগদত্তা? ওইটুকুন একটা পুচকে বালপাক নামে, যার নাকে টিপ দিলে এখনো সর্দি বেরোবে, সেই মেয়ে কিনা আমার বাগদত্তা হবে? ওরে বান্দির ছেলে, আপনার মেয়ে আমার ভার সইতে পারবে? ধরতে গেলেই তো মরে ভূত হয়ে টাল হয়ে থাকবে। মেয়ের জন্য দরদ নেই আপনাদের? যুবকের এহেন বেফাঁস কথাবার্তায় তৎক্ষণাৎ মুখ কুঁচকে গেল হিমাংশু রায়ের। তেতো ভাব বসল কণ্ঠায়। তিনি খানিক মৌন হয়ে দাঁড়িয়ে থাকতেই পাশ থেকে কণ্ঠ উচালেন সুদীপা রায়। চিরবিরি আওড়ালেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ অধীর। তুমি ফিরে এসে নীরুকে বিয়ে করবে এমন প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম বলেই কিন্তু আজ এই দিন দেখতে হচ্ছে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়াগুলো রয়ে সয়ে ছাড়তে ব্যস্ত মুগ্ধ। এরই মধ্যে কর্তাগিন্নির বাজখাই কণ্ঠখানা কর্ণকুহরে পৌঁছালো তার।
তখনই অচূর্ণ অহংকারে মুড়িয়ে থাকা বলিষ্ঠ ঘাড়টা খানিক বাঁকা করলেন মাফিয়া বিস্ট। তাকালেন বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টে। ল্যাম্পশেডের মাখন রঙা টিমটিমে হলদেটে আলোয় মুহূর্তেই চিকচিক করে উঠল মুগ্ধর বাদামি চোখ দুটোর মণিজোড়া। চোয়ালের পেশি হলো টানটান। হিমাংশু রায় ঘাবড়ালেন খানিক। তড়িঘড়ি করে স্ত্রীর বাহাতের কবজি সন্ধি আঁকড়ে তাকে হ্যাচকা টানে টেনে নিয়ে এলেন পেছনে। শুধরে দেবার ভঙ্গিতে যেই না মুখ খুলবেন অমনি শোনা গেল রুদ্রমানবের রুক্ষ কণ্ঠস্বর, আপনার ভাগ্য ভালো আমি এখন কলকাতার মাটিতে দাঁড়িয়ে আছি, নয়তো এতক্ষণে আপনার মতো অধিক জিভ চলা মহিলার জিভ যেত রাস্তার কুকুরের পেটে, আর মাথাটা আসতো আমার হাতে। তেতে ওঠেন কর্তাগিন্নি, রাগে হিতাহিত জ্ঞানশূন্যের ন্যায় দাঁত খিঁচলেন পরক্ষণে। উদ্যত হলেন কটা কটুবাক্য আওড়াতে, তবে তার হলো কই। পথিমধ্যে গম্ভীর স্বামী কবজি সন্ধি আঁকড়ে ধরল তার। তখনই থমকালেন সুদীপাড়ায়, বাঁকিয়ে তাকালেন ঘাড়। স্বামীর চিন্তিত মুখ পানে দৃষ্টি পড়তেই দেখলেন মানুষটা কেমন অলক্ষ্যে নীরবে সতর্ক করছে তাকে। কর্তাগিন্নি বাধ্য স্ত্রী একপল স্বামীর মুখ পানে দৃষ্টি বুলিয়ে সহসাই কুলু পাটলেন ঠোঁটের ডগায়, পিছিয়ে এলেন 2 পা। হিমাংশু রায় এগোলেন এবার। তৎক্ষণাৎ সরুদৃষ্টে সম্মুখে তাকায় মুগ্ধ, দাঁত খিচে বলে ওঠে, কি দেখব? যার এক ঠ্যাং জাতায় আরেক ঠ্যাং চিতায় তাকে আবার ঘটা করে দেখার কি আছে? কোন দিক দিয়ে রূপ বেড়েছে আপনার? কথার মাঝে এহেন অতর্কিত বাক্যালাপে হতবম্ব হিমাংশু রায়। বিস্ময়ে চোখ দুটো গোল গোল করে তাকিয়ে আছেন কেমন। বুকের মাঝে হুট করেই শুরু হয়েছে চিনচিনে ব্যথা। ছেলেটার কথায় যা ঝাঁজ, প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ। তিনি আলগোছে বাহাত তুলে বুকের সনে চেপে ধরলেন। বিচক্ষণের ন্যায় পরিস্থিতি সামলাবার উদ্দেশ্যে খানিক গম্ভীর মুখে ফের শুধালেন, না না, আমাকে দেখতে বলিনি, আমি বলতে চাইছি নীরুর ব্যাপারে। নীরুর 18 বছর হবার পরপরই নীরুকে বিয়ে করবে তুমি, এমনটাই তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দৃষ্টিতে প্রগাঢ়তা বাড়ল মুগ্ধর, চোয়ালে বাড়ল তীক্ষ্ণ ভাব, কণ্ঠে ক্রুদ্ধতা লেপ্টে সে পরক্ষণে আওড়াল, প্রতিশ্রুতি? হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? কে দিয়েছিল? আমি? থতমত খেলেন হিমাংশু রায়। সাজানো বাক্যটা কেমন এলোমেলো হয়ে গেল মনে হচ্ছে। কপালে বাড়ল ঘামের উপস্থিতি। মানব খানিক সময় নিয়ে ফের আওড়ালেন, না। তবে শ্যামা অর্থাৎ তোমার মা দিয়ে গিয়েছিল। তরাগ পাহাড় সম বলিষ্ঠ দেহখানা নড়ে চড়ে উঠল মুগ্ধর। দাঁড়িয়ে গেল হুট করি, ভ্রুক্ষেপহীন কায়দায় 2 হাত প্যান্টের পকেটে গুজে পায়ের গতি টানল মাফিয়া বিস্ট। সম্মুখ দুয়ার পানে অগ্রসর হয়ে ভারী অথচ গমগমে গলায় আউড়ে গেল, ফাইন, তাহলে শ্যামবতী দেবীকে গিয়ে বলে আসুন আরেকটা ছেলে পয়দা করে তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে। আমি অধীর রায় আপনার মেয়ে কিংবা অন্য কোনো নারীর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, মাইন্ড ইট। যুবক যত এগোচ্ছে তার ক্ষুব্ধ কণ্ঠস্বর ঠিক ততটাই ক্ষীণ শোনাচ্ছে। ধীরলয়ে আড়াল হচ্ছে তার পাহাড়সম দেহটা। প্রস্তরখণ্ডের ন্যায় নীরব কামরায় ঠায় দাঁড়িয়ে রইলেন হিমাংশু রায়, তার দৃষ্টি নিরুত্তেজ। যেন রুদ্রমানবের এমন উত্তরে তিনি মোটেও হতবাক হননি। সময় এগোচ্ছে নিরবিচ্ছিন্ন কায়দায়। আগেরকার দিনের পুরনো রংচটা দেয়ালে সগৌরবে ঝুলন্ত এন্টিক ঘড়িটা কেমন হুট করেই ঘর কাঁপিয়ে ঢং ঢং করে উঠল। মুহূর্তেই সম্পূর্ণ আবদ্ধ কক্ষে নীরবতা ছাপিয়ে চতুর্দিকে ছড়িয়ে গেল ঘড়িটার অমন বাজখাই কণ্ঠ, যার শব্দে আঁতকে ওঠে মাহি। ভয়ার্ত দৃষ্টে হতবিহলের ন্যায় তাকায় সম্মুখে। ঘড়ির বড় ঘণ্টাটা এখনও নড়ছে, ক্ষীণ হচ্ছে তার আওয়াজ, জানান দিচ্ছে রাত্রির প্রথম প্রহর শেষ হবার সংকেত। সপ্তদশী সামলায় নিজেকে।
তড়িঘড়ি করে বুকের উপর হাত নিয়ে সে ডলতে থাকে অনবরত। পেটটা কেমন গুড়গুড় করছে তার, যন্ত্রণা দিচ্ছে ক্ষুধা। নিষ্পাপ রমণী কেমন ঠোঁট কামড়াচ্ছে অনবরত। দুই হাতে আঁকড়ে ধরেছে মেধহীন মসৃণ উদর। উৎকণ্ঠা ভরা দৃষ্টে এদিক ওদিক তাকাচ্ছে সে। দেখছে অমন রাজকীয় কামরাটা। ঘরটা কি সুন্দর গোছানো, আসবাবপত্রে সে কি বাহার। চন্দন কাঠের মনমোহিনী সুবাস কেমন ভুর ভুর করে ঢুকছে সরু নাকের ছিদ্র দিয়ে। মায়াবিনী চোখ বুঝল, বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল বড় সড়ো। ধীরলয়ে অধৈর্যরা আলতো ফাঁক করে মৃদু হেসে ওঠে মাহি। সদ্য শুকনো আখিদয়ের পর্দা সরিয়ে আনমনেই তাকালো ঘরের বাঁ দিকে। মুহূর্তেই দৃষ্টি থমকালো সপ্তদশীর। চোখ দুটো কেমন আঠার ন্যায় আটকে গেল বাঁদিকের দেয়ালে। সেথায় অমন করে ঝুলে থাকা লাল রঙা পর্দাটা কিসের? পর্দার আড়ালে কি তবে জানালা রয়েছে? কৌতূহলী মাহি উৎকণ্ঠায় তড়িঘড়ি করে নেমে এলো রাজকীয় পালঙ্ক হতে। ধীরলয়ে এগোলো সে। পর্দার সন্নিকটে এসে পায়ে টানল রূপ। ঘাড় উঁচিয়ে তাকাচ্ছে মাহি, চোখ দিয়ে মাপছে পর্দার দৈর্ঘ্য। তার মতো দুটো মানুষের উচ্চতার সমতুল্য পর্দাটা। টানলে আদৌ খুলবে তো? বোকা মানবী তখনই দাঁত বসালো অধরের কোণে। খানিকক্ষণ দোনামোনা করে অবশেষে হাত বাড়ালো পর্দার কাছে। হাতের মসৃণ তালুখানা দোদুল্যমান পর্দার গা ছুঁতেই বিস্ময়ে ডুবল মাহি। বিস্ময়াবিষ্টের ন্যায় কপালে উঠল চোখ। এ কি? পর্দাটা কোন কাপড়ে তৈরি? এত মসৃণ মোলায়েম, ধরলেই চলে আসছে হাতের মুঠোয়। প্রথমবার এহেন মসলিন কাপড় সচক্ষে দেখে ভারী হতবাক মাহি। হতবাকতায় বোকার ন্যায় টান বসালো কাপড়ে। অমনি উপর থেকে ঝরঝরিয়ে সবটা কাপড় খসে এলো ভূমিতে। মাহি হতবম্ব। তড়িৎ ভয়ে পেছালো কদম। ভয়ার্ত দৃষ্টে সম্মুখে তাকাতেই ফের অদৃশ্য হোঁচট খেল বোকা মানবী। টলে উঠল তার সর্বাঙ্গ। বিস্ময়ে দূরত্ব বাড়ল দুই ঠোঁটের মাঝে। সম্মুখের দেয়ালে উন্মুক্ত হয়েছে একখানা বিশাল তৈলচিত্র। যেথায় সুস্পষ্ট এক অপরূপার ছবি। রাজকীয় আসনে দাম্ভিকতার প্রগাঢ় ছাপে বসে আছেন তিনি। গায়ে জড়িয়েছেন একখানা লাল পাড়ের সাদা শাড়ি। সঙ্গে মিলিয়ে পড়েছেন ভারী ভারী অলঙ্কার। এ যেন সাক্ষাৎ ঊনবিংশ শতাব্দীর মহারানী। কি অদ্ভুত দীপ্তি তার চোখ দুটোতে, যেন তারা এখনো জীবিত। সপ্তদশী বেঘরে ডুবল। যেই বেঘরের তালে টের পেল না কক্ষের দুয়ার খোলার কর্কশ শব্দ। টের পেল না কোনো এক রূঢ়মানবের দাম্ভিক কদম দুটোর অগ্রসর উপস্থিতি। মাহি একমনে তাকিয়ে আছে ছবিটার পানে। বেভুলার ন্যায় হাত বাড়াচ্ছে সে। ছবিটাকে কাছ থেকে একটুখানি ছুঁয়ে দেবার তুখোড় লোভ জেগেছে তার। মোলায়েম হাত দুটো তার প্রায় ছুঁই ছুঁই ছবির গা। অমনি পেছন থেকে আচমকাই ধেয়ে এলো অতি পরিচিত কর্কশ কণ্ঠখানা। ডোন্ট টাচ। কেঁপে ওঠে মাহি। হুট করেই ঘোরের দেয়ালে চির ধরায়। এক ঝটকায় ছবির কাছ থেকে ছিটকে সরে আসে বোকা মানবী। আতঙ্কিত ভঙ্গিতে শরীর ঘুরিয়ে তাকায় পেছনে। অমনি তার দৃষ্টি কাড়ল সুদর্শন বলিষ্ঠ পুরুষ, যিনি আপাতত সগৌরবে পায়ের উপর পা তুলে বসে আছে সম্মুখ কাউচে। তার আঙুলের ভাঁজে আটকে আছে একখানা জ্বলন্ত সিগার। বাদামি চোখ দুটোর গভীর দৃষ্টি অনিমেষ কায়দায় তাকিয়ে আছে মেয়েটার দিকে। মাহি ভরকায়। তড়িঘড়ি করে সরে দাঁড়ায় ছবির কাছ থেকে। কোনরূপ ভনিতা ছাড়াই স্নিগ্ধ গলায় শুধায়, আপনি কখন এলেন? যখন তুই অন্যমনস্ক ছিলি, ঠিক তখন। যুবকের তৎক্ষণাৎ ভনিতাবিহীন প্রত্যুত্তর। তা কর্ণাধার হওয়া মাত্রই চিবুক নামল মাহির। কণ্ঠে নামল অদ্ভুত শান্ত প্রগাঢ়তা। সে প্রশ্ন ছুড়ল, আপনি কি আমায় নতুন করে নজরবন্দি করতে চাচ্ছেন?
থামল মুগ্ধ। থমকালো তার মুখের কাছে বাড়ন্ত হাতখানা। তীক্ষ্ণ দৃষ্টে পরপরই তাকালো সপ্তদশীর পানে। অদ্ভুত শান্ত গলায় প্রতি উত্তরে বলল, তুই বহু আগে থেকে আমার নজরবন্দি বান্দির মেয়ে, নতুন কিংবা পুরাতন কিছু নয়। মুখাব্বয়ে অবোধের ছাপ ফুটল মাহির। কপালের চামড়ায় স্পষ্টতর হলো গোটা কতক ভাঁজের ছাপ। চাপা ক্ষোভে আওড়ালো, তাহলে নতুন জায়গায় এসে এভাবে হুট করে একটা কক্ষে তালাবদ্ধ করার খুব একটা প্রয়োজন ছিল না। বাঁকা হাসল মুগ্ধ। প্রতি উত্তর না করে অনবরত ফুঁকছে সিগার। মানবী আর্দিষ্টে দেখল তা। মুগ্ধের অমন ভ্রুক্ষেপহীন ভঙ্গিমা দেখে নাকের পাটাটা তখনই ফুলল তার। দাঁত খিসল পরপরই। আমাকে কলকাতা কেন এনেছেন? কবর দিতে। যুবকের ভাবলেশহীন ছোট উত্তর। তা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে ওঠে মাহি। ভাব ধরে হতবুদ্ধির ন্যায়। গলায় অনমনীয়তা ঢেলে মানবী কেমন গজগজ করতে করতে বলে ওঠে, রাশিয়ায় কি জায়গার অভাব পড়েছিল নির্দয় লোক, যে এখানে এনে আমায় কবর দিতে হচ্ছে আপনার? এই সমস্ত কথা উচ্চারণ করতে আপনার একটু বুক কাঁপে না? এই পর্যায়ে মাংসল বলিষ্ঠ ঘাটটা বেশ কাত হলো মুগ্ধর। দৃষ্টি হলো সরু। ঠোঁটের কোণে শ্লেষাত্মক ভাবভঙ্গি ফুটিয়ে নির্দ্বিধায় গমগমে গলায় শুধালো, হুম, বুক কাঁপে না। তবে তোকে দেখলে অন্য কিছু কাঁপে। খুলে দেখাবো নাকি তা একবার? বলতে বলতেই অসভ্য মাফিয়া বিস্টের হাত চলে গেল প্যান্টের অগ্রভাগে। তা চক্ষুগোচর হতেই অতিষ্ঠ মাহি। নাকমুখ কুঁচকে গেল লোকটার এহেন বেফাঁস কথাবার্তা আর এমন কর্মকাণ্ডে। কম মাংসের গাল দুটোতে হালকা লজ্জালু প্রলেপ ছড়ালেও মানবিতা প্রকাশে নারাজ। দাঁত খিচে ঝাঁঝিয়ে ওড়ালো, থামুন বেহায়া লোক, আর কত নির্লজ্জ হওয়া বাকি আছে আপনার? ছি ছি। তৎক্ষণাৎ কপাল গোছালো মুগ্ধ। বাম পাশের পিয়ার্সিং করা ভ্রুটা তার উঁচু হলো আপনা আপনি। কণ্ঠে ছড়ালো স্বনিগ্ধতা। স্ট্রেঞ্জ, যেখানে ইন্টিমেট হওয়া বাকি আমাদের, 18+ কিছু করলামই না, সেখানে নির্লজ্জতা হওয়ার প্রসঙ্গ আসে কোত্থেকে? তাছাড়া এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই আমার কিছুই দেখিসনি। সেদিনও তো সামনে থেকে আমার পাখি। চুপ করুন। লজ্জায় কান দুটো দিয়ে উষ্ণ ধোঁয়া উঠছে মাহির। সহসা 2 হাত দিয়ে চেপে ধরেছে 2 কান। নাক মুখ কুঁচকে তাকিয়ে আছে মেঝের পানে। ওদিকে মুগ্ধ কেমন হতবম্ব বনে গেল মাহিরমন হুটহাট চিৎকারে। রয়ে শয়ে গাল বাঁকায় সামান্য। পায়ের উপর পা তুলে কাউচের গায়ে হেলান দিয়ে বসল রুট মানব। সিগার ফুঁকতে ফুঁকতে গমগমে গলায় বলল, এই নশ্বর পৃথিবীতে সত্য কথার দাম নেই। আজ আবারও তা প্রমাণিত হলো। মাহি দাঁত কিরমির করছে। রাগে থরথর করে কাঁপছে তার শুভ্র মুখশ্রী। সে পা বাড়ালো। রুড মানবকে উপেক্ষা করে হাঁটা ধরল অন্যত্র। ঠিক তখনই তার কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর ভারী অথচ নিরেট কণ্ঠ, আমার সামনে থেকে যাওয়ার আগে অনুমতি নিয়েছিলে বান্দির মেয়ে? থমকায় মাহি। নাক ফুলিয়ে বাঁকায় ঘাড়। মুখ ঝামটি মেরে বলে ওঠে, নিকুচি করি আপনার অনুমতির। মুগ্ধ কি হাসল? নীরবে অলক্ষ্যে নির্মাংসের অধরে দাঁত বসিয়ে হাসল নাকি? ভাগ্যিস তার সপ্তদশীর অলক্ষ্যে ছিল, নয়তো এতক্ষণে ঠিক গলে যেত মেয়েটার আকাশসম রাগ। খানিক বাদেই নিজের চিরচেনা গম্ভীর খোলসে আবৃত হলো মুগ্ধ। সামান্য গলা খাকারি দিয়ে আচমকাই শুধালো, তোর সাহসটা ইদানিং খুব বেড়ে গিয়েছে মনে হচ্ছে। কাহিনী কি বান্দির মেয়ে? শুকনো ঢোক গিলল মাহি। শটান হলো পরক্ষণে। রাগের বশে মুখ দিয়ে যা আসে তাই বলে বসে লোকটাকে। তার মানে এই নয় সে ভয় পায় না তাকে। ভয় পায়, বড্ড ভয় পায়। এই যে এখনও পাচ্ছে। মাহি হাত কসলাচ্ছে অনবরত।
নিষ্পিস করতে থাকা পা দুটো আচমকা ছুটতে চাইল উন্মুক্ত দুয়ারের বাইরে। ভীত সন্ত্রস্ত মানবীয়ার সাত পাঁচ ভাবার কুল পেল না। নীরবে তখনই ছুটল দুয়ার পানে। তার মসৃণ পা দুটো যেই না চৌকাঠ মারাবে, অমনি পেছন থেকে আচমকাই টান পড়ল তার গলায় পেঁচিয়ে রাখা ওড়নার দুই পাশে। মুহূর্তেই থমকে গেল মাহি। খানিক ফাঁস লাগলো রাজহংসীর ন্যায় সুকোমল সুদীর্ঘ কণ্ঠায়। হাত চলে এলো গলার কাছে। পেছন থেকে এগোচ্ছে মুগ্ধ। বাঁ হাতে ঢিল্লয়ে পেঁচাচ্ছে মাহির ওড়নাটা। সপ্তদশী স্তব্ধ। কাঁপছে তার ক্ষুদ্র বদনখানি। তুলতুলে অধর যুগল কাঁপছে তীর তীর করে। মুহূর্ত ব্যয়ে টের পেল লোকটা বড্ড কাছে তার। তার রুক্ষ ভাজের সনে ঠেকেছে মাহির ধনুকের ন্যায় বাঁকানো মেরুদণ্ড। কানের কাছে আছড়ে পড়ছে উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা। সহসা দুই হাতে নিজের জামার একাংশ আঁকড়ে ধরে মাহি। চোখ দুটো কুঁচকে নেয় তড়িঘড়ি করে। মুগ্ধ হাসল। রুক্ষ অধর যুগল আলতো করে ছোঁয়ালো মেয়েটার কানের পিঠে। তখনই সর্বাঙ্গ কেঁপে ওঠে মাহির। শিরদাঁড়া মুহূর্তেই নেমে গেল এক অদ্ভুত শীতল স্রোত। মুগ্ধ ধীরে ধীরে চুম্বন বাড়াচ্ছে। ছোট ছোট অসংখ্য আদুরে জ্বালাতনে কম্পিত করছে মানবীর মসৃণ কানের লতি। বেহায়া কাজগুলো অব্যাহত রেখে সে কেমন শান্ত কণ্ঠে আওড়ালো, পিচ্চি সুন্দরীদের অত উটকো সাহস থাকতে নেই সিগনোরা, নতুবা আমার মতো দৈত্যের নজর পড়বে তো। অস্থির মাহি। নিঃশ্বাসের ছন্দ এলোমেলো তার। পা দুটোয় নেমেছে অসারতা। মস্তিষ্ক ক্রমশ ফাঁকা হচ্ছে মনে হচ্ছে। ক্ষুদ্র বদনখানিতে বইছে বিদ্যুৎ। মুগ্ধ বোধহয় টের পেল তা। রয়ে শয়ে ঠোঁট সরালো মাহির কানের লতি হতে। ধিল্লয়ে পা দুটো পিছিয়ে নিতে উদ্যত সে। উদ্যত মাহিকে বাঁধনমুক্ত করতে। ঠিক তখনই তার আনমনে দৃষ্টি গিয়ে আচানক আছড়ে পড়ল অদূরের বিপরীত করিডোর পানে। তার দৃষ্টি সেদিকে পড়তেই কে যেন গালুকালো ভীমের আড়ালে। বিচক্ষণ পুরুষ মুগ্ধ। বুঝে গেল কেউ তাদের দেখছে। ঠোঁটের কোণে আচমকাই বক্র হাসির রেশ টানল রূঢ় মানব। এক হাতের দক্ষ হ্যাচকা টানে তখনই সপ্তদশীকে ঘুরিয়ে দাঁড় করালো নিজের দিকে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। হতবাক দৃষ্টিজোড়া ঘাড় বাঁকিয়ে উঁচু হতেই তারা গিয়ে আটকালো যুবকের দুষ্টু মুখাব্যয়। মুগ্ধ বাঁকা হাসছে। তার অমন হাসির কারণ বুঝল না মাহি। বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে থাকতেই চোখ টেপে মুগ্ধ। অতঃপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই দুই হাতের দৃঢ়তায় মেয়েটার লতানো কোমর আঁকড়ে তুলে নেয় কোলে। এহেন অনায়াস টানে হতচকিত বোধবুদ্ধি সপ্তদশীর। বোকার ন্যায় ভয়ার্ত টানে দুই পা দিয়ে আঁকড়ে ধরে রূঢ় মানবের মেদহীন ভি-শেপের ঝাঁকপূর্ণ কোমর। হাত দুটো অবহেলিত আকার থোড়াই ধরল। অপ্রকাশিত অধিকার বোধে তারা গিয়ে জড়িয়ে ধরল মুগ্ধর গলা। মাফিয়া বিস্ট মিটমিটিয়ে হাসছে বোধহয়। মানবীর পাতলা কোমর আঁকড়ে আচমকাই অধর ছোঁয়ালো মেয়েটার তুলতুলে ওষ্ঠপুটে। মুহূর্তেই জমে গেল মাহি। ঘটনা প্রবাহ এত দ্রুত বইছে কেন? ভরকানোর সময় অবধি পাচ্ছে না সে। লোকটার হুটহাট আগ্রাসী গভীর চুম্বনে চৌম্বকের ন্যায় আটকে আছে মাহি। ক্ষুদ্র বদনে পারছে না একটুখানিও নড়তে। মুগ্ধ ব্যস্ত নিজ কাজে। বেহায়া গভীর চুম্বনে মত্ত থেকে দৃষ্টি ফেলল অদূরের করিডোর পানে। কেউ একজন এখনো আড়াল হতে দেখছে তাদের। তা বোধগম্য হতেই যুবক নিজের কাজের গতি বাড়ালো। তখনই বাঁ হাতে রুক্ষ আঙুলগুলো আলগোছে চালালো রমণীর চুলের ফাঁকে। সেথায় মৃদু টান বসিয়ে সপ্তদশীর ক্ষুদ্র মুখখানা খানিক উঁচিয়ে তোলে মুগ্ধ। এক মুহূর্তের জন্য অধর হতে অধর সরিয়ে তাকালো মেয়েটার চোখের দিকে। মাহির চোখ দুটো ছলো ছলো। একটু টোকা পড়লেও বোধহয় কেঁদে দেবে বোকা মানবী।
মুগ্ধ ঠোঁট কামড়ে হাসল খানিক। কণ্ঠ খাদে নামিয়ে আচমকাই শুধালো, আই ওয়ানা গো ফর এ ডিপ কিস, ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ মি। অন্তকোণ ছলকে ওঠে মাহির, অজানা ভয়ে কেঁপে ওঠে তার ক্ষুদ্র তনু। ঠোঁট ভেঙে ফুপিয়ে কাঁদতে যাবে অমনি তার তুলতুলে অধর যুগলের উপর হিংস্রের ন্যায় ঝাঁপিয়ে পড়ল রুড মানব। ক্ষুধার্ত বাঘের ন্যায় শিকার হাতের কাছে পেয়ে আত্মসাতে মত্ত হয়েছে সে। তার অমন হিংস্রাত্মক কাণ্ডে কুণ্ঠিত বোকা মানবী দুর্বল হচ্ছে ক্রমশ। তার ক্ষুদ্র বদনখানি দুর্বল হয়ে খানিক টলতে লাগলেই এক হাতে সযত্নে তাকে আগলে নেয় মুগ্ধ। অধরের কাজ অব্যাহত রেখে আলগোছে পা বাড়ালো কক্ষের পানে। পেছন থেকে শক্ত পায়ের আঘাতে তখনই ভেজিয়ে দিল দরজার কপাট। সহসা অদূরের করিডোর পানে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা অগ্নিদৃষ্টি যুগল ব্যর্থ হলো দুই কপট কপতির বাদবাকি উন্মত্ততা দেখতে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। একপাশে ডিভানের কোলে বসে আছেন হিমাংশু রায়। ভীষণ মনোযোগে তাকিয়ে আছেন সম্মুখ টেবিল পানে। সেথায় সাজিয়ে রাখা দাবার কোট। একা একাই দুই পক্ষ হয়ে খেলছেন তিনি, গুটি চালছেন নিজের মতো। ঠিক তখনই কক্ষের দুয়ার ঠেলে গটগটিয়ে ঢুকলেন সুদীপা রায়। একাকার সম রাগে গজগজ করতে করতে স্বামীর পানে এগিয়ে এসে ক্ষুব্ধ কণ্ঠে চেঁচালেন, অধীর তখন বলেছিল না ওর নাকি কোনো মেয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, অথচ এইমাত্র আমি নিজ চোখে দেখে এলাম অধীর ওই মেয়েটার সাথে। ছি। পয়েন্ট উল্টালেন হিমাংশু রায়। গম্ভীর মুখে মন্ত্রীর গুটিয়া গালেন সম্মুখে। এদিকে তার এহেন অপারগ ভাবখানা দেখে ফের তেলে বেগুনে জ্বলে উঠলেন সুদীপা রায়। দাঁত কিরমির করতে করতে শব্দ করে হাত রাখলেন সম্মুখ টেবিলের উপর। মুহূর্তেই চারপাশে শব্দ হলো বেশ। দাবার গুটিগুলো নড়ে চড়ে উঠল কেমন। এই পর্যায়ে স্ত্রীর রাগান্বিত মুখ পানে তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করলেন হিমাংশু রায়। স্ত্রী তখন ফের চেঁচিয়ে আওড়ায়, কথা শুনছো না আমার, নাকি শুনতে চাইছো না? কোনটা? অত্যন্ত ঠান্ডা মেজাজ শেষ অবধি ধরে রাখলেন হিমাংশু রায়। খানিক সময় নিয়ে আচমকাই বলে বসলেন, তো কি হয়েছে? আকাশ ভেঙে পড়লেন সুদীপা রায়। কণ্ঠে লেপ্টে গেল হতবাকতার ছোঁয়া। তো কি হয়েছে মানে? অধীর একটা মেয়ের সাথে এভাবে খোলামেলা। কথাটা শেষ করবার সময় দিলেন না হিমাংশু রায়। তার পূর্বেই শোনা গেল তার গুরুগম্ভীর কণ্ঠ, বর্তমান যুগের ছেলেপেলে বলে কথা, চরিত্রে একটু আধটু দোষ থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া ও কোনো সাধারণ কেউ নয়, ও এখন রুশদি কিং। নারী ক্ষুধা থাকবেই, তবে মনে রেখো নীরুর মা, একটা পুরুষের হাজারটা মাসুকা থাকলেও তার স্ত্রী হয় কেবলমাত্র একজনই, আর অধীরের স্ত্রী হবে কেবলমাত্র আমার মেয়ে নিরুপমা। বাদবাকি তার হাজারটা মাসুকা থাকুক, হু কেয়ার্স।